বাংলাদেশে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হারে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকা সহ সারা দেশের সংখ্যা মোট কত এর প্রকৃত হিসেব নেই সরকারের কাছে। বিআরটিএ, জাতীয় অধিকার সংগঠন, পুলিশ ও অন্যান্য অংশীজনের হিসাবে ব্যাটারি ও যন্ত্রচালিত 3 চাকার অবৈধ যানবাহন এখন 60 লাখের বেশি। এর মধ্যে ঢাকার বাইরে আছে প্রায় 50 লাখ, আর ঢাকায় আছে 10 লাখের মতো। কেউ কেউ মনে করেন ব্যাটারি ও যন্ত্রচালিত এই রিকশার সংখ্যা 15 লাখের কম হবে না। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে সড়কে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে মোটরসাইকেল দুর্ঘটনায়। প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে 3 চাকার যানবাহনের দুর্ঘটনা। সম্প্রতি প্যাডেল চালিত রিকশা সংগঠনের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। গত 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে 2022 সালের এপ্রিলে ব্যাটারি চালিত 3 চাকার যানবাহন মহাসড়কে উঠতে পারবে না বলে আদেশ দেয় আপিল বিভাগ। এর ফলে মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে এই যানবাহনগুলো চলার বৈধতা পায়। এই ঘটনার জের ধরে বাংলাদেশ স্থানীয় সময় শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ বিক্ষোভ ও সমাবেশ করেছে। সমাবেশে সংগঠনের আহ্বায়ক খালিকুজ্জামান লিপন তিনি বলেছেন, আদালতের দেয়া নির্দেশ পুনর্বিবেচনা সহ লাইসেন্স ও রুট পারমিট দিতে নীতিমালা 7 দিনের মধ্যে সুরাহা করতে হবে। অন্যথায় আগামী 30 নভেম্বর ঢাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের 64 জেলায় সমাবেশ করবে সংগঠনটি। এর আগেও ঢাকা সহ বিভিন্ন জেলায় ব্যাটারি চালিত রিকশা চালকরা বিক্ষোভ করেছেন। দর্শক, এই বিষয়গুলো নিয়ে কয়েকজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক এবং প্যাডেল রিকশা যারা চালান, প্যাডেল রিকশা চালক, তাদের সাথে কথা বলেছে টিভিএন 24 টেলিভিশন। চলুন একটু দেখে আসি তারা কি বললেন। আমাদের এই রিক্সা যদি উঠে দেয় তাহলে আমাদের পেটে লাফি করবে, হ্যাঁ। আর আমরা এটা এই রুজি করে আমার বাপ মা, আমার ভাই বোন, ছেলে মেয়ে, এটা এই রুজি দিয়ে চলে ফিরে খাচ্ছি আমরা। তাই যদি সরকার এটা উঠে দেয় তাহলে তো আমাদের কোনো উপায় থাকবে না। আর সরকার উঠে দিতে চাইলে তারা আমাদেরকে একটা যে কোনো একটা ইয়া করে দেখ, তারপরে এরা উঠা আমাদের একটা কর্মস্থান খুলে দেখ, খুলে দেওয়ার পরে এরা এটা উঠে আনে, তাতে আমাদের বাধা নেই। আমরা সামনে আসবো না, আমরা গলির মধ্যে থাকবো। হ্যাঁ, আর যদি তারা যদি আমাদেরকে মেন রোডে আসতে না বলে তো আমরা মেন রোডে আসবো, আমাদেরকে অলি চালাবো, এই ব্যবস্থা করে দেখ। আমরা বাইরে ভিতরে চালাবো। আমরা এত দূর আসলাম না, এত দূর আসবো না, ওই ভিতরে থাকবো। আমরা চালাতে দেখি, এটা নিষিদ্ধ করলে তো আমরা কী করে খাবো? সরকার এটা নিষিদ্ধ না করে, এটা আমাদের আবেদন। ফ্যামিলির ভর নিচে আমার উপরে পড়ছে, ফ্যামিলির ভর, একটা ফ্যামিলি চলে একটা অটো দিয়া, অটো যদি উঠায় দেয় অটোওয়ালারা কী করে খাইব? যে সবার রিজিকই আল্লাহর হাতে, কিন্তু রিজিকের চেষ্টা তো করতে হয়, এক একজনে এক একটা দিয়ে চেষ্টা করে। কারণ আমরা তো চেষ্টা করতে আসি, অটো গাড়ি চালাইতে আসি। এই যে অনেক গাড়িগুলো লেগুনা চলে, এটারও কাগজপত্র নাই, অনেকগুলোর বাস চলে, অনেক গাড়ির তো কাগজপত্র নেই, দামকে এটারও কাগজপত্র নেই, ওগুলো উঠায় না। এটার দিকে সরকারের নজর পড়ছে। এখন যদি সরকারের ডিস্টার্বই হয়, দেশের মানুষের সমস্যাই হয়, অটো উঠাই দিলে দেখ কাম করে অন্য কাজ দেয়। আমরা তো অনেক মানুষ এলে বেকার ঘোরাফেরা করতে হইব। মানুষ তো আল্লাহ বানাইছে এক রকমের বানায় নাই। আমি আজকে চালাই, আরেকজনে জোরে চালায়, 5 জনে মেন রোডে যায়, 10 জন ভিতরে থাকে। এইটার জবাব তো বিভাগ হইলে সবচেয়ে বড়। বিভাগ করে যদি চালায় তাহলে তো কোনো জায়গায় কেউ লাগে বাজে না, রোডেও জাম বাজে না, আর আমার লাগেও বাজে না। বিভাগটা হইলে বড়, বিভাগ করে তো চালায় না। সবাই তো মনে করেন ড্রাইভার, নিয়ম মান্য কয়জনে কোন ড্রাইভারে চালায়। আমাদের কোনো সমস্যা হয় না। অটো রিক্সা এটা সমস্যা বেশি করে, আমাদেরও সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট করা তাড়াতাড়িতে। তবে আমাদের ইনকামটা খুব কমে গেছে এই অটো রিক্সার জন্য। মানে এখন অটো রিক্সাটা তুলে দেওয়াটা অনেক ভালো, মানে অটো রিক্সার হলে আয় বেশি। দিন গেলে আমরা 1600 টাকা কামাই করতে পারি, আমরা দিন গেলে 800 600 এইভাবে করে আমরা কামাই করতেছি। তো একই দিয়ে তো আমাদের হলো দিন চলতেছে না। আমার দিনে জমা হয় তোমার ভাত খাই দিয়ে আবার হলো 300 400 এইভাবে করে টেকে। তাই আমার তো বাড়ির সংসার আছে, আমার 300-400 টাকা দিতে আমার হয় না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, চাওয়া পাওয়া, সুবিধা অসুবিধা সহ নানা বিষয় নিয়ে কথা বলি আমরা। সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তি, বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতামত নেই। আজকের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম। এই যে রিকশা চালক, প্যাডেল এবং ব্যাটারি চালিত, তাদের দিন কিভাবে যায়, খুব সাধারণ মানুষ হিসেবে তারা কি চান,
এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশফাক আহমেদ। এবং আজকের অনুষ্ঠানে স্টুডিওতে আমাদের সাথে আছেন দুজন অতিথি, প্যাডেল রিক্সা চালক মোহাম্মদ কামরুল ইসলাম, এবং আমাদের সাথে আরও আছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ রবিউল আওয়াল বাচ্চু। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথম একটু চলে যাব রবিউল আওয়াল বাচ্চু আপনার কাছে, যে বিষয়টি নিয়ে আপনি অটোরিকশা চালান। আপনি কতদিন ধরে এই অটোরিকশা চালান? এই 5-6 বছর। 5-6 বছর ধরে। কোন এলাকা দিয়ে চালান বাচ্চু ভাই? ঢাকা থেকে চালাই, আর যখন দেশে যায় খুলনায় চালাই। দেশে গেলে খুলনায় চালান। প্রতিদিন কত ঘন্টা করে আপনি অটোরিকশা চালান? এই সকালে যদি 8টার সময় নিয়ে বেরোয় গাড়ি, তা রাত 8টা পর্যন্ত চলে। আচ্ছা। আর একটানা তো গাড়ি চলে না, ওই একটু চা মা খাওয়া হয়, রোড গাড়ি একটু বসা হয়, একটানা চললে গাড়ি 10 ঘন্টায় চলে। আচ্ছা, তাহলে এই যে আপনি যে চালান এই অটোরিকশাগুলো আসলে আপনারা মানে এগুলো দাম কত? এই ব্যাটারি দিয়ে গাড়ি নতুন বানাইতে 80,000 85,000, ভালো ডক করলে 1 লাখ টাকা এরকম খরচ হয়। এটা হলো ওই যে রিক্সাগুলো আছে, জি, ওই রিক্সাগুলোর মধ্যেই তো ব্যাটারি লাগায় আমরা দেখি যে আপনার অটোরিকশাগুলো বানায়। এর বাইরেও আছে, এখন দেখছি যে বিদেশ থেকে আবার কিছু আনে, দেখছেন না? ওই যে একটু সুন্দর বডি টডি যেগুলা আনে চায়না টাইনা থেকে মনে হয় আনে, জি জি। তাই না? তো আপনারা কি যে যেটা মোটর লাগায়া বানায় ওইটা কত লাগে? ওই যে রিক্সাগুলো পায় চলে, ওই রিক্সাতে যদি মোটর আর ব্যাটারি ওইটা তো কত লাগে? ওটা যদি লাগানো হয় তাহলে 60-65 হাজার টাকার ভিতর হয়ে যায়। 60-65-র মধ্যে হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার এই যে আপনারা যে চালান দৈনিক রিক্সা, আপনার কি নিজের রিক্সা নাকি না গ্যারেজের? আমার নিজের রিক্সা, একটু লোন করে কিনছি এখন। আগে ভাড়া চালাতাম, তা ভাড়া যখন চালায় তখন এটা তো সরকার অবৈধ, এটা বিভিন্ন জায়গায় বাধা আসে, ট্রাফিক পুলিশে নিষেধ করে, অনেক সময় ব্যাটারি খুলে নেয়, অনেক সময় মোটর খুলে নেয়, অনেক সময় তার তো ছিঁড়ে দেয়, বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় বিভ্রান্তির ভিতরে পড়তে হয়। তখন আপনার এই সমস্ত সমস্যা যখন হলো, তখন আমি ওই এনজিও সমিতির থেকে লোন নিয়েছিলাম। তা ওই 50,000 টাকা লোন নিয়েছিলাম, তো 50,000 টাকা তো গাড়ি হবে না। তারপরে বাড়ি বড় একটু কানেরটা ছিল, ওইটা বিক্রি করে আমি একটা গাড়ি কিনছি অনেক কষ্ট করে। তারপরে অনেক এখন যে সমস্যাগুলো দেখাচ্ছে, সরকার বলতেছে বর্তমান সরকার তো গাড়ি চালানো নিষেধ, আগেও নিষেধ ছিল, কিন্তু আগে চালাইতাম এর বাধা আসতো, কিন্তু অন্য কোনো কাজ তো করতে পারি না আমি। আপনি এই যে অটোরিকশা চালান এর আগে কি করতেন? এর আগে আমি এই শ্যামলী বাবু রোডে, ঢাকার শ্যামলী বাবু রোডে একটা পিওনো চাকরি করতাম। ওখান থেকে দেশে 6 মাস থাকার পরে বিয়ে-শাদী করলাম। বিয়ে-শাদী করার পরে এখন আমরা তো গ্রামে বাড়ি, গ্রামের সংসারে যা খরচ হয় তা তো জানেন, আর যা ইনকাম গ্রামে, সকালে মনে করেন 8টার সময় মানুষের খেতে যদি যায়, আজান দিলে দুপুর 1টা বাজলে বর্তমান এখন 300, 400, 350 এরকম দেয়, যখন যেরকম বাজার আসে। একটু বেশি পাওয়া যায় যখন ধানের মৌসুমটা আসে, ওই সময় একটু বেশি পাওয়া যায়, আর বাকি দিনগুলো সব ওই 300, 350, 400 টাকা। এই এতে করে মনে করেন সংসারে তো যা খরচ, এই টাকায় সংসার চলে না। এই যে অটো যে চালান দৈনিক কয় টাকার ভাড়া মারেন? আপনার জমা কয় টাকা দিতে হয়? আবার ওই যে গাড়ি তো রাখেন কই? এখন গাড়ি আমি তো নিজে এটা কিনছি অনেক কষ্ট করে, লোন করে গাড়ি রাখি এক গ্যারেজে, সেখানে টাকা দিতে হয় না? সেখানে 120 টাকা করে দিয়ে আমি প্রত্যেক দিন দিতে হয় আর কি। 120 টাকা করে দিই, ওনাদের ওই চার্জ দিয়ে দেয়, গাড়িটা ইবাদতে রাত্রে থাকে, সকালবেলা আবার নিয়ে বেরোয়। চার্জের জন্য আলাদা টাকা নেয় না, গড়ে মিলে 120 টাকা দিলে হয়। ওই চার্জ আর গাড়ি রাখা মিলে হলো আপনার 120 টাকা। আর তাইলে আপনার যত নিজের গাড়ি এখন 120 টাকাই হলো আপনার খরচ। জি। আর হইলো আপনি মোটামুটি ভাড়া দৈনিক কত টাকার মারেন? ভাড়া সব দিন তো একরকম হয় না, 500-600 টাকা হয়, 1000 টাকাও হয়। পার ডে মনে করেন 800 টাকা গড়ে মোটামুটি একটা কত 800-1000 থাকে মাস, মানে এক মাসে যা হয় এবারে যে 800 টাকা প্রতিদিন ধরা যায়। আর 30 দিন তো আর মনে হয় চালান না। কয়দিন চালান মাসে? 30 দিনও চালানো পড়ে, শুক্রবার একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু রেস্ট নিতে পারি না, ওই নামাজ কালাম পড়ে, জুম্মার দিন নামাজ কালাম পড়ে তো বেরোয়। আচ্ছা, বুঝতে পারছি। তাইলে আপনার সারাদিন এই যে অটো চালাইলেন, আপনার ওই যে 120 টাকা যে খরচ, জি,
তারপরে মনে করেন আপনার চা নাস্তা খাইতে হয়, জি। দুপুরের খাবার খাইতে হয়, জি। তারপরে সারাদিনে মোটামুটি 800 টাকা টিকে নাকি? জি হিসাব তো এটাই কইতেছেন, জি তাই না? 700 টাকা এরকম টের 700 টাকার মানে সব খরচ টরচ কইরা, দিনের সব খরচ টরচ কইরা, গ্যারেজের টাকা দিয়া তারপরে আপনার 800 টাকার মতো। এখন 700 টাকা টেকেন না, এখন একটু বাজার ডাউন আছে। এই 2-3 মাসে মনে করেন যা পাচ্ছি আর কি, ওই 500 আছে কোনো দিন, 700 আছে কোনো দিন, কোনো দিন 800 আছে কোনো দিন, ঠিক নাই। যেহেতু এ তো মনে করেন বান্দা টাকা না যে এক জায়গায় চাকরি করলাম বা একজনে খেতে গেলাম, এ তো সেরকম টাকা না। এ তো মনে করেন টিপ মারলে টাকা, লোক হইলো টাকা হইলো, না হইলো না হইলো। বুঝতে পারছি বাচ্চু ভাই, আমি আসতেছি এবার আপনার কাছে। আমার কামরুল ইসলাম কাকা, আপনার কাছে একটু যে জিনিসটা জানতে চাই, আপনি তো প্যাডেল রিক্সা চালান, তাই না? তো ওই যে যেই বিষয়টা বাচ্চু ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, একই বিষয়, আপনি এই যে প্যাডেল রিক্সা যে চালান, আপনার কি নিজের রিক্সা? জি না। ভাড়া কত দিতে হয় গ্যারেজে দৈনিক? দৈনিক মানে একটা গাড়ি যদি পার্সোনাল চালানো হয় তার একটা কনসেশন হয়, কনসেশন এই হয়েছে মাসে 3000 টাকা। আপনি পার্মানেন্ট মাস চুক্তিতে নিছেন? নিছি। আচ্ছা, 3000 টাকা। তাহলে দৈনিক 100 টাকা পড়ে আর কি আপনার হিসাবে? আচ্ছা, 100 টাকা পড়তে দৈনিক পড়ে, কিন্তু এখানে আবার ভালো একটা তোমার রিক্সার গ্যারেজে গেলে 3600-3700 টাকা মাসে দেওয়া লাগে, কিন্তু সেখানে থাকা যায়। আপনি কি থাকেন? জি না। আচ্ছা, আমার বাসা আছে, ফ্যামিলি নিয়ে থাকি, যার কারণে আমার রিক্সা যার থেকে নিয়েছে অন্য রিক্সায় একটা গ্যারেজে রেখতে হয়, মহাজনের দায়িত্ব আমার না। আমার 3000 টাকা মাসে দিলে ঝামেলা মুক্ত। আর এমনি দৈনিক এই যে মনে করেন 3000 তো মাসে দিলেন, ধরলাম দিনে 100 টাকা করে আপনার দিতে হইলো, আপনার মোটামুটি এখন কেমন আসে রিক্সা চালাইলে? এখন তো আগের মতন কামাই না, যেখান থেকে অটো উঠিছে সেখান থেকে আমাদের রুজি মায়ের হয়ে গেছে। রুজির মালিক তবু আল্লাহ, ওই রুজি রিক্সা নিয়ে বেরোই, যা রুজিতে আল্লাহ দেয়। কোনোদিন 500 হয়, কোনোদিন 400 হয়, কোনোদিন 300 হয়, কোনোদিন 700 হয়। সারাদিন রিক্সা চালায়া 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা? আচ্ছা, 8 ঘন্টা 10 ঘন্টা আসি, কিন্তু 10 ঘন্টা তো চালানো পড়ে না, 60 দিয়ে 8 ঘন্টা চালানো পড়ে। ঠিক 8 ঘন্টায় কোনোদিন 500 আসে, কোনোদিন 700 আসে, আল্লাহ চাইলে কোনোদিন 1000 আসে। যেদিন শুনি যে আজকে অটো বন্ধ, সেই দিন 1000 টাকার মতন কামাই আসে। আর যেদিন শুনি যে অটো চলতেছে, সেদিন ওই 500 পুরো গিলে দান বেরিয়ে যায়। বুঝতে পারছি। তাহলে আবার এই টাকার মধ্যে থেকে আবার আপনি বাড়িতে টাকা পাঠান না? জি না, এই পর্যন্ত 4 বছর আইছি, একদিনের জন্য দেশ বাড়িতে 1 টাকা পাঠাতে পারি না, আরো ওজন আনা লাগিয়েছে। আপনার দেশে আত্মীয় স্বজন আছে না? আছে, কিন্তু বললাম না যে দিন দেখি জোড়াইছি, এই 4 বছরের ভিতরে একদিনের জন্য কারো দেখতে যেতে পারি নাই। নিজের একটা ভাই মারা গেছে, নিজের ফ্যামিলি আরো অনেক লোক মারা গেছে, দেখতে যাইতে পারি নাই ওই সামান্যর কারণে। আর গেলেই তো থাকতে পারবো না, 2-4 দিন ঝামেলা হলে আবার চলে আসতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। যাক, তাহলে এটা তো গেল বাড়ির কথা। আপনি যেটা কইতেছিলেন এই যে প্যাডেল রিক্সা আপনি তো চালান, অটো রিক্সা নামছে পরে মানে কি সমস্যা দেখতেছেন আপনি? আপনার কাজে কোনো সমস্যা হইতেছে? অটো রিক্সা তো আমাদের একটু সমস্যা করে, তারপরেও সেটা আমরা টিকাল নেমে নিই নাই। কিন্তু এই যে অটো রিক্সা অর্ডার থেকে মনে করেন আমাদের আর মূল্য নাই, মানে আমাদের প্রতি কোনো চাহিদা নাই। কি কারণে? যদি এক জায়গায় 10খান অটো থাকে আর 2 পায়ের রিক্সা থাকে, মূল্যায়ন করে না। আগে তো অটো রিক্সা ছিলই না। প্রথম যখন এখানে আমরা আইছি তখন হাতে গুনি 20 খান পাওয়া যেত অটো। আর এখন মনে করেন অটো বাদ দিলে পায়ের রিক্সা নাই, পায়ের রিক্সা গ্যারেজগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার আমি যদি একটু বলি আর কি, আপনারও তো এখন সবারই আমাদের আস্তে আস্তে বয়স হয়, তাই না? আপনিও তো একটু বয়স হইতেছে। আপনার প্যাডেল রিক্সা চালাইতে তো অনেক কষ্ট হইলে, অনেক শক্তি লাগে। আপনি অটো চালাইতেছেন না কেন? এখানকার অটোটা ভালো না, কারণ এখানকার অটোটা বিপজ্জনক মনে হয় আমার কাছে। আমি অটো চালাইছি 2 বছর 2.5 বছরের মতো টোটাল চালাই দেখলাম যে এখানকার অটো রিক্সা চালাইলে বিপদ, ডেঞ্জারাস গাড়ি। কারণ এর কোনো পায়ের ব্রেক নাই, সামনের ব্রেক দিলে ঝাড়ি মারে, কন্ট্রোল করা যায় না, এই সেই দম করে আর গাড়িতে মেরে দিতে হয়। আর এই গাড়ি আমাদের পাশ দিয়ে চলে, কিন্তু আমাদের ক্ষতিই হয়, তাদের ক্ষতি হয় না। কারণ তাদের গাড়ি বেশি ল দিয়ে বানানো, আর আমাদের নর্মাল ল দিয়ে বানানো, যার কারণে আমাদের একটা ধাক্কা মারলে আমাদের শেষ। বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু বাচ্চু ভাই আপনার কাছে আবার আসি। যে কামরুল কাকা যেরকম বলতেছিল, হ্যাঁ, যে আপনার এই যে গাড়ি তো আমরা জানি অটো রিক্সা আসলে এমনি একটু গতি বেশি, তাই না? তো এই যে গতি বেশি, ঠিক আছে, এখন এই যে এটা আপনারা আসলে যারা চালায়, আপনি তো দেখেনি, আপনার সাথে আরো অনেকে যারা চালায়, নানান জায়গায় অন্যান্য গাড়িতে দুর্ঘটনা, সব গাড়িতে দুর্ঘটনা হয়, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু এই যে অটো যে চালায়, আরেকটু কি বুঝে শুনে চালাইলে ভালো হইতো না? এই যে দুর্ঘটনা ঘটে, হঠাৎ করে একটা মানুষের গায়ে লাগে, গাড়ির সাথে লাগে, এরকম নানান কিছু হয়তো, তাই না? এই জিনিসটা আসলে যারা অটো চালায়, এই জিনিসটা তারা কি আসলে বুঝে না, নাকি গাড়ির যে গতিটা, যেহেতু তারা চালায় অভ্যস্ত না,
এটা তো একটা নতুন জিনিস সবার কাছে, তাই না? হয়তো বা তারা আগে নর্মাল যে প্যাডেল রিক্সায় চালাইতো অথবা অন্য কাজ করতো, তাই না? অটোটা আসলে এখন অটো চালায়, মানে এটা কি তারা বুঝে উঠে না, না কি বিষয়টা আপনার কাছে কি মনে হয়? আপনি তো চালান। সবার বুঝ হলো সমান না। মনে করেন 10টা গাড়ি আছে, 10 জনের ভিতরে 1-2 জন এদিক ওদিক হয়। হয়তো অনেক সময় প্যাসেঞ্জার বলে যে একটু জোরে যাও, আমার একটু তাড়া আছে, অনেক সময় বলে হাসপাতালে যাবো, অনেক সময় বলে অফিসে লেট আসছে। এই জোরে যারা চালায় তাদের হলো দুটো লাইন, একটা হলো যে কাস্টমারে প্যাসেঞ্জারে বলে, আর একটা হলো 2-1 জন দেখা যাচ্ছে দিলাম 10 জনের ভিতরে 1 জনের কথা বললাম, ওই 1 জনই মনে করেন জোরে চালায়, ওই 1 জনের জন্য মনে করেন এই 10 জনের দুর্নামায় আর কি। না ঠিক আছে, কিন্তু এই যে একজনই যে জোরে চালায়, আপনারা তো মনে করেন আপনি একটা গ্যারেজে গাড়ি রাখেন অথবা এক গ্যারেজ থেকে তো সবাই বাইরে, এটা কি কখনো আলাপ আলোচনা হয়? অথবা এই জিনিসগুলো তো আসলে নিজেদেরই একটা ইয়ের বিষয়, বিবেকের বিষয়, তাই না? যে এই যাইতেছি সবাই কিন্তু সাবধানে যাইস অথবা এইভাবে চালাইস না, অথবা এই আলাপ কি কখনো হয়? নানান গল্পই তো আপনারা করেন গ্যারেজে অথবা বাইরে, তাই না? গ্যারেজে বলি আমরা সবাই, আলোচনা যখন করি তখন সবাই ভালো থাকার চেষ্টা করে বা সবাই ভালোই বলে, কিন্তু রাস্তায় যারা জোরে চালায় সেটা তো আমার গ্যারেজের না। দেখা যাচ্ছে শহরে 100 গ্যারেজ আছে, আর সবাই তো আমার বন্ধু না, সবাই তো আর আমাদের গ্যারেজে 10টা মনে করেন ড্রাইভার আছে, 10 জনের সাথে সারাদিন তো কোনো দিন যায় একবারও দেখাও না হয়, কিন্তু যারা জোরে চালায় ওদেরকে আসলে এরা চালানো ঠিক না, আর এটা জোরে চালাইলে ক্ষতি বিপজ্জনকও বেশি। তবে এটা না চালানোই ভালো, ওদেরকে বোঝানো উচিত যে এরকম চালানো। আচ্ছা, আরেকটা জিনিস জানি, যে আপনার অটোর ব্যাপারে কথা বলতেছিলাম না, ওই যে ব্যাটারিটা যেটা, এই ব্যাটারি কি এই আপনারা কোন জায়গা থেকে কিনে আনেন? ওই যে রিক্সাতে যে ব্যাটারিটা লাগান না, এটা কি আপনারাই কিনে আনেন নাকি ওই যে গ্যারেজে ওইভাবে বানানোই থাকে, অথবা কি ভাবে পাওয়া যায় এটা? এই ব্যাটারিটা কিভাবে এটার মধ্যে পান আপনারা? ব্যাটারি তো মনে করেন দোকান আছে, যেরকম মুদিখানার দোকান, কাঁচামালের দোকান, এই ব্যাটারিরও একটা দোকান আছে। এই ব্যাটারির দোকান ওখানে পাওয়া যায়, ওখানে গেলে মনে করেন যেরকম স্বাভাবিক কাজে যে কাজে মাল মানুষ কিনা বেচা করে এরকম কিনা বেচা করবেন, ভালো মন্দ আছে, মাল যাচাই করে নিতে পারেন। দেখা যাচ্ছে এক ব্যাটারি 20,000 টাকা, এক ব্যাটারি 30,000 টাকা, এক ব্যাটারি 18,000 টাকা, যেরকম ব্যাটারি সেরকম দাম। আচ্ছা আচ্ছা, যেটা হইলো যে তাহলে আমি আবার একটু আপনার কাছে আরেকটা জিনিস জানি, এই যে পান এটা আপনি কইতেছেন তাহলে কোত্থেকে আসে? বাজারের থেকে কিনা নিয়ে আসেন? বাজার থেকে। এখন আপনি যেটা কিনছেন কিস্তিতে, এটা কি ওটা অটোই ছিল, মানে আগের থেকে ব্যাটারি লাগানি ছিল নাকি পরে মানে রিক্সা কিনা পরে ওটা অটো করছেন? আমি যখন গাড়ি ভাড়া চালাইছি, গ্যারেজের থেকে ভাড়া নিচ্ছি, এর আগে আমি চালাইছি সর্বপ্রথম মোটর রিক্সা চালাইছি খুলনায়। তা খুলনায় পাওয়ার হাউস মোড় রেল স্টেশনের সামনে অপোজিটে ওখানে অনেক কটা দোকান আছে। তো ওখান থেকে আমাদের যে মহাজন, খুলনার যে মহাজন, ওনার কয়েকটা গাড়ি আছে, উনি ওখান থেকে আনতেন। আমি দেখছি আমার নিজের রিক্সা উঠে গেছেন, ওই পাওয়ার হাউস মোড়ে 4টি 10টা এরকম ব্যাটারি নিয়ে আসছে। আইনে ওই দেখছি যে কোনো ব্যাটারি 28,000 টাকা নেই, কোনো ব্যাটারি 30,000 টাকা নেই, কোনো ব্যাটারি 18,000, 22,000, এরকম যেরকম ব্যাটারি সেরকম দাম। তা দেখছি ওখানে। আর এখানে যে আমি আগে বলছি যে আমি একটা গাড়ি কিনছি লোন করে, তো এই গাড়িটা আমি কিনছি এইভাবে, আমি 50,000 টাকা লোন তুলছিলাম, আর এদিক থেকে বোর কিছু গণগাড়ি বেশি একটা গাড়ি কিনছি। তো এই গাড়িটা কিনছি আমি ঢাকায়, আসলে দোকান কোথায় আছে বা আমরা তো সব জায়গায় যাই, কিন্তু ওই কাজে তো আমি যাচাই বাছাই করিনি বা শুনুনি। আমি এই গাড়িটা পাইছি হলো ওই ব্যাটারি গাড়ি, মানে পুরো সেটটা একজনের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনছি। ও কয়দিন চালাইছে, ওনার কাছ থেকে আমি কিনছি এটা দাম। বুঝতে পারছি। তো যেটা হলো, আমি একটু এই যে কামরুল কাকা আপনার কাছে আসি, আপনি একটু আমার একটু যদি স্বাভাবিকভাবে বলেন যে এই যে রাস্তায় আপনিও গাড়ি চালান, অটো চলে, হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় যে সাধারণ মানুষজন, কিন্তু আমরা সবাই রিক্সা উঠি, তাই না? মানে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন মানুষ যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু সবাই রিক্সা উঠে, তাই না? কম আর বেশি। এখন বিষয়টা হলো, আপনার কাছে কি মনে হয় এই যে অটো আসাতে রাস্তায় কি যানজট বাড়ছে না কমছে, নাকি অটো আসার না আসলেও আগে যে পরিমাণ এমনি রিক্সা ছিল, প্যাডেল রিক্সা, তখনও তো অনেক রিক্সা ছিল, তো এইটার মধ্যে কি কোনো বিষয় আছে নাকি না জ্যাম এমনি বাড়ছে? জাম অটো রিক্সা বৃদ্ধি হওয়ার কারণে জামটা বেড়েছে। কারণ অটো রিক্সা একটা গাড়ি যাইলে ক্রস করার চেষ্টা করে, আগে ওঠার চেষ্টা করে। যে আমরা একটা পায়ের রিক্সা যাচ্ছি, আমাদের মূল্যায়ন করে না, ওভারটেক করে আগে যেতে হবে, আগে উঠি সাইড দেয় না।
আগে উঠে আমরা যাত্রী নিয়ে যাচ্ছি, খালি একটা গাড়ি সামনে যেতে যায়, সাইড দেয় না, চলতে থাকে ওর আপন মনে, অথচ মোবাইল নিয়ে কানে নিয়ে ধরে থাকে, জাম তো এরাই বাধায় মোবাইলের কারণে, আর এই যে আগে চলার কারণে এরাই জাম বাধায়। অথচ আমরা একটা গাড়ি পুরাস করতে গেলে তার আগে হাত মারা লাগে, আর ওরা হাত মারা লাগে না, ডাইরেক্ট ঢুকাই দেয়। এই ঢাকার তো নিয়ম এটাই, ঢুকাইতে বললে রাস্তা তোমার, আর না ঢুকাইতে বললে ওই জায়গায় দাঁড়িয়ে থাকো। এই কারণে ওরা ঢুকায়, স্বাধীন বাংলাদেশ, এই কারণে তো আমরা পত্র পাইছি। কিন্তু ওরাই আমাদের অসুবিধা করে, আমরা ওদের অসুবিধা করি না। তবে ওরা উঠার কারণে আমাদের রুজিটা কম হয়ে গেছে। এই চিজটাই আছি যে এতদিন গায়ে শক্তি থাকবে, পায়ে রিক্সা চালাবো, না থাকলে তখন আর পরিস্থিতি নাই, আল্লাহ যেভাবে নিজে সেইভাবে যাইতে হইব। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা একটু আবার আলোচনা করব। আমি একটু একটা বিরতি নেই, বিরতি থেকে আইসা তারপর আবার আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন দুজন অতিথি। আপনাদের অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলেছিলেন, এখন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, রবিউল আউল বাচ্চু, উনি ব্যাটারি চালিত অটোরিকশা চালান, এবং আরেকজন আছেন মোহাম্মদ কামরুল ইসলাম, উনি প্যাডেল রিক্সা চালক, তিনি প্যাডেল রিক্সা চালান। আমরা তাদের সাথে কথা বলছিলাম। আমরা এইবার একটু চলে যাব, আমি একটু যেতে চাই বাচ্চু ভাইয়ের কাছে। বাচ্চু ভাই, এই যে যেই বিষয়টা বলতেছিল কামরুল কাকা, যে আপনারা আসার পরে রাস্তায় নাকি বলে যানজট বাড়ছে, ঠিক আছে, আপনারা আসার কারণে নাকি বলে রাস্তাঘাটে এই যে সমস্যা হইতেছে, আপনি কি মনে করেন? এটা কোনো না, বিবাদ না, বিষয়টা হলো কি, এটা তো আমাদের প্রত্যেকেরই একটা আছে না, হ্যাঁ, যে আপনি কিভাবে মনে করেন, যে আপনি কেমন মনে করেন? কারণ আপনি তো এর আগে অন্য কাজও করছেন, আপনি নিজেও রিক্সায় চড়েন, অথবা একসময় চড়ছেন, এখন না আপনি চালান, তাই না? আপনার কাছে জিনিসটা কেমন মনে হয় যে এই যে অটো রিক্সা আসাতে রাস্তায় কি ঝামেলা বাড়ছে নাকি না, এটা তো আগেও ছিল, মানে কি মনে হয় আপনার? আসলে বিষয়টা হলো বুঝার কিছু আছে এখানে, আগে বুঝতে হবে। মনে করেন বড় আর ছোট, যে ছোট থাকে সে অনেক কিছু বলে, আর যে বড় তার সবসময় দোষ থাকে। মনে করেন রাস্তাঘাটে চলতে গেলে এদিক ওদিক হয়, যখন মনে করেন আমার তো মুড়া দিলি গাড়িটা চলে, মুড়া দিলি যখন গাড়ি চলে, আর যে পরিশ্রম করে, যে প্যাডেল মারে, পুরো শরীরের কষ্টটা প্যাডেলটা দিয়ে মনে করেন শুরু হয়। অ্যান্ড ওই গাড়ি যখন চালানো হয় তখন এমনিতে কষ্ট হয়, আর তখন মন বিজাজ এমনিতে একটু গরম থাকে, স্বাভাবিক। ওটা আমার জায়গায় অন্য কেউ থাকলে, কাকার জায়গায় অন্য কেউ থাকলে, সবারই একই অবস্থা। তো কাকা হয়তো বয়সের আমার বড়, কিন্তু কাজের দিক দিয়ে আবার কাকার থেকে আমি বড়। কাকা হলো কষ্ট করে, আর আমার হলো ব্যাটারি ইঞ্জিন চালাতে হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে কাকা ছোট, আমি বড়, কিন্তু কাকা যখন এই কষ্টটা থাকে কাকা এটা বলবে, স্বাভাবিক। তবে কাকা যেটা বলছে একদম ভুল বলে নাই, দেখা যাচ্ছে কম বেশি দুই এক সময় এদিক ওদিক হয়। তবে ওনারা আমি দেখছি অনেকেই হয়তো কাকা করেন না, হিংসা করে ওনারা দেখা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে যা আশা করে। আমরা যখন একটু হরেন বাজাই তখন সাইটও দিচ্ছে না, সাইটও দেয় না, যে কীভাবে যায়। অনেক সময় এইসব হিংসাই হয় রোডের মাঝখানে, অনেক ক্ষেত্রে এগুলো হয়, বা চলতে গেলে এটা দেখা যায়। মূলত রাস্তাঘাটে জামজটের যে বিষয়টা, রিক্সাওয়ালা রিক্সা অটো রিক্সা বেরিয়েছে সেজন্য জাম হয় না। আপনি দেখেন এই ধানমন্ডি থেকে জিগাতলা রোডে এই শ্যামলী পর্যন্ত শিয়া মসজিদ, এই যে রোডটা, এখান থেকে যে বাসগুলো চলে, যখন এই বড় যে পরিবহনগুলো চলে, এনারা যখন একটা লোক সিগন্যাল দেয়, একটা লোক যখন সিগন্যাল দেয়, বাসওয়ালারা করেন কি, ওনারা গ্যাস করে দুম করে ব্রেক করেন। কিন্তু ওনারা যদি বাসটা এক সাইড মতো নেয়, কিন্তু সাইডে অনেক সময় তো নিতে পারেন না। সাইডে যে রিক্সাগুলো, সাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট যাই কিছু থাকুক না কেন, ওটা সরলে না উনি এসে সাইড করবে, এ সময়টা তো আর পায় না। তখন এই একটা সময়ের ব্যাপার সবার আছে, ওনারা করেন কি, বুক করে জায়গায় দাঁড়ায় দেয়। যখন রোডের মাঝখানে যখন দাঁড়ায় দেয়, একটা বাস পিছনে আর একটা বাস থাকুক বা প্রাইভেট থাকুক, তখন তো আর কাট করে যাইতে পারে না। তখন কি করে, ওই লোকটা যখন সিগন্যাল দিয়েছে, ওনার সামনে মোটরসাইকেল ভ্যান যাই থাকুক, ওইটা ওভারটেক করে আসবে, বা বাসের গেট পর্যন্ত আসবে, উনি ওই গেটে উঠবেন, তারপরে হেল্পার সুপারভাইজার থাবা দেবেন, তারপরে ড্রাইভার গাড়ি চালাবেন। এবারে হিসেব করে দেখা যায় যে 1 থেকে 2 মিনিটের কেস, অনেক সময় 3 মিনিটও লাগে যদি গাড়িগুলো যা আসার সমস্যা হয়। ওনারা তো মনে করেন লোক নেবেন, লোক না নিলে ওনাদের তো ফাও তেল পোড়ায়, তো মনে করেন চলবে না। তখন ওই লোকটা নিতে গেলে 1-2 মিনিট সময় যায়। তো ওই 1-2 মিনিটের রাস্তা যখন থাকে, পিছনে প্রাইভেট থাকে, রিক্সা থাকে, মোটরসাইকেল থাকে, ওই দেখা যাচ্ছে এখান থেকে
হাফ কিলো 1 কিলো চলে গেল, হুম, জাম হয়ে গেল। ওই জামটা ছাড়াইতে গেলে ওই গাড়ি যখন চালু হবে আবার 1-2 মিনিট রানিং, 2 মিনিট সময় লাগে রানিং হতে গেলে। দেখা যাচ্ছে ঢাকা শহরের রাস্তা তো আর বড় বড় ইউটার্ন না, কিছু দূর যায় ইউটার্ন, কিছু দূর যায় ইউটার্ন। আচ্ছা বাচ্চু ভাই, সেটা তো আছে। আর একটা বিষয় আপনি তো জানেন, আপনি তো চালান, কিন্তু যেটা হইলো যে অটো রিক্সা তো আসলে বৈধ না, জি তাই না? তো এইটা, এই যে মনে করেন যে এটা যে বৈধ না, আপনি তো জানেন, আপনি অথবা আরো যারা চালান আর কি, যেহেতু আপনার সাথে কথা হইতেছে জন্য আপনাদের জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, জি। তো এই জিনিসটা জানেন, তারপরও মানে আসলে এই বিষয়টা আপনারা কি মনে হয়, মানে বিষয়টা ভালো লাগে যে একটা বৈধ জিনিস না, তারপরও রাস্তায় চালাইতেছি? এখন আমি আগে তো ছোটোখাটো একটা পিওনো চাকরি করতাম, এখান থেকে 14 বছর আগে ওই চাকরিটা জয়েন করছিলাম। তখন বেতন ছিল 2000 টাকা। আস্তে আস্তে যখন 7-8 হাজার টাকা বেতন হলো, তখন আমি দেশে চলে গেলাম, বিয়ে শাদী করলাম, কর্মজীবনে ফিরে আসলাম। তো আমি লেখাপড়া চালান দিয়ে পিওনো চাকরিতে ঢুকলাম। তো আমার তো মনে করেন গ্রামের বাড়ি, বই রুইতে পারি, ধান কাটতে পারি, সবজি চাষ করতে পারি, সব কিছু পারি, যেহেতু কৃষকের ঘরে আমার জন্ম হয়েছে। কিন্তু আমি ওই বড় হয়ে ওইটা তো অভ্যস্ত আর ছিলাম না কিছুক্ষণ। না ঠিক আছে, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করতেছি যে এটা তো আপনার গাড়িটা যেটা আপনি চালান, আপনি তো নিজেও জানেন যে এটা সরকারের অনুমতি নাই। জি, আমি বলি ওই অন্য কাজ তো আমি করতে পারি না বা কষ্ট হয়। এখন বাইসে মনে করেন এই পথ খুঁজে নিস, এখন পার গাড়ি 2 দিন চালাইছি, একটা কষ্ট হয়েছে আর কি। আস্তে আস্তে চালাইলে হয়তো সয়ে যেত। তখন এই গাড়ি যখন দেখলাম রোডে গাড়ি চলতেছে, এই বাধা বিঘ্নে, চিন্তা করলাম যে কয়দিন চালাইতে লাগি, যখন সরকার একেবারে বন্ধ করে দেয় তখন দিবে, তখন নাই চালাবো। তাই এখন দেখতেছি যে পরিবেশ হয়েছে, এই পরিবেশে মনে করেন না খেয়ে মরে যায় ভালো চালানোর থেকে। আচ্ছা, এই যে আপনারা যে রাস্তায় চালান, অটো চালাইতে গেলে রাস্তাঘাটে কি এখনো কি যে পুলিশ টুলিশ কেউ আটকায়, অথবা কোথাও চাঁদা দিতে হয়, অথবা এগুলো কি কোনো কিছু আছে? এগুলো দিতে হয় আপনাকে, জমা খরচ দিতে হয়? না, এটা মিথ্যে কথা বলবো না, তো আমাদের জমা খরচ কোনো জায়গায় দেওয়া লাগে না। তবে গাড়ি ভিআইপি রোডে উঠতে গেলে সার্জেনে ধরে, বা 2-1 সার্জেন দেখা যাচ্ছে একটু দয়া মায়া দেখিয়ে ফিরাই দেয়। আর গাড়ি একবার ধরলে আমি শুনছি মিরপুরে আগারগার যে গাড়িগুলা ওই ধরছিল, আমি করছি ভাই কোথায় যাবেন? তা করছে ভাই অমুক জায়গায় আমার গাড়িটা ধরছে, তা একটু চলো। আমি করছি ভাড়া দেবেন 80 টাকা, 80 টাকা ভাড়া, যে রাস্তা আর কি। তা বলতেছে ভাই আমি তো রিক্সা চালাই তোমার মতো, একটু কম নিও, 50 টাকা নিও। আমি করছি কেন? করছে আমার গাড়িটা এরকম ধরছে। আমি করছি তো চলো, তোমার টাকা দেওয়া লাগবে না। তো ওই নিয়ে গেলাম ওখানে। তা পরে আমি ওখানে আবার দাঁড়ায় রয়েছি যে কী সমস্যা হলো, আমিও একজন রিক্সা চালক। তা করছে ভাই 1200 টাকা লাগবে, আর এরকম 3 দিন পরে দেবে গাড়ি। তা আমি বললাম ভাই আসলে এই যে সমস্যাটা, তোমার এই বিপদ থেকে আমারও কান্না আসতেছে, তো এর থেকে না চালাই নেই ভালো। তবে যদি সরকার একটু অনুমতি দিত আমাদের, যে ভিআইপি রোডে মনে করেন চলাচল করলাম না, ভিতরে গলিগুলাগুলো চালালাম, তাহলে তোমার মতো আমার মতো মানুষ একটু। আচ্ছা বাচ্চু ভাই, আমি ছোট করে আমার একটু বললেন তো, এই যে ব্যাটারি যে চার্জ দেন আপনারা, ব্যাটারি চার্জ দিতে কতক্ষণ লাগে? এই ব্যাটারি চার্জ দিতে বেশিক্ষণ লাগে না, 8 ঘন্টা চার্জ হয়ে যায়। 8 ঘন্টা? 8 ঘন্টা চার্জ দিলে মনে করেন যে একটা রিক্সায় এই যে চার্জটা দেয়, বিদ্যুৎ বিল কয় টাকা আসে? তা তো ধারণা আছে? শহরে আমার ধারণা নাই। তবে গ্রামের দিকে যা শুনছি, আমি বাড়ি আমার বাসায় দৈনিক কি 50-100 টাকার মতো আসে একটা রিক্সা চার্জ দিলে, নাকি আরো বেশি আসে? গ্রামে তো মনে করেন সারা মাসে আমার 500-600 টাকা হলো হয়ে যেত, কারণ ওই ফ্যান। না ওটা বাসারটা না, আমি কইতেছি যে রিক্সা যে চার্জ দেন, অটো যে চার্জ দেন, দাঁড়ান এটা কাকা মনে হয় জানে। কামরুল কাকা, আপনি তো চালাইছেন না মাঝখানে, কয় টাকা লাগে আমার একটু কোন তো, এই যে একটা রিক্সা চার্জ দিতে সারাদিনে? এই একটা রিক্সার ব্যাটারি চার্জ দিতে 60 টাকা খরচ নেয়, অরিজিনাল হিসাব করি আমাদের কাছ থেকে 60 টাকা চার্জ বিল নেয়। আচ্ছা, ওটা মিটারের মাপা বিল হিসাব করে আমাদের থেকে বলে 60 টাকা তোমার কারেন্ট বিল আইছে, আর বকরিটা তোমার গ্যারেজ ভাড়া। আচ্ছা, আর এই যে আরেকটা যেটা যে বাচ্চু ভাইয়ের সাথে যেটা কথা বলতেছিলাম, যে আপনার এই যে রাস্তাঘাটে চলতে গেলে, রাস্তাঘাটে এই যে আমি কইতেছি গত 2-3 মাসের কথা, অথবা এখনকার যে সময়, আপনিও কি রাস্তাঘাটে যদি উঠেন কোনো মোড়ে অথবা কোনো জায়গায়, আপনি যে এলাকা দিয়ে চালান, কোথাও কোনো চাঁদা টাদা দিতে হয়, অথবা পুলিশ টুলিশ কেউ কোথাও, অথবা কোনো কিছু কোনো সমস্যা আছে? না, এখন আর সমস্যাটা নাই, আর আগেও ছিল না। আগে মেন রোডে ভিআইপিতে আমাদের চলা নিষেধ, আমাদের মহাজন আমাদের মানা করে দিয়েছে যে ভিআইপিতে যাবা না, নিচে চলবা, নিচে কোনো সমস্যা নাই। তবে কি শ্যামলীর মেন রোড
ভিআইপিতে তোমরা কখনো যাবো না। আমরা সেই নিয়মে মেনে চলি, আজ পর্যন্ত রিক্সা চালাই, আমাদের আজ পর্যন্ত 1 টাকা জরিমানা দেওয়া লাগেনি। আচ্ছা, এই যে আমি যে একটু আগে অনুষ্ঠানের শুরুতে কটা কথা কইতেছিলাম না, আপনি শুনছেন না, এই যে ব্যাটারি রিক্সা আর হইলো আপনাদের যে প্যাডেল রিক্সা, এগোর মধ্যে একরকমের একটা বিরোধ চলতেছে, দেখছেন না? জি, আপনি তো দেখছেন, বাচ্চু ভাই আপনিও তো দেখছেন নিশ্চয়ই। জি। হ্যাঁ, ব্যাটারি রিক্সার যারা আছেন তারা কিন্তু আপনার আবার এই যে আন্দোলন বিক্ষোভও করছে। জি। আপনি কি গেছিলেন ওই এলাকায়, দেখছেন বিষয়টা? তো আমি আমার গ্যারেজে যারা ছিল, আমি তো এখন এই আপনাদের সামনে আসলে সত্যি কথা তো বলতে হচ্ছে, ওদের তো বলছিলাম, আমি গিয়েছিলাম ওই দিন। আসলে আমি চিন্তা করলাম আমি তো শরীরে রেস্ট পাই না, প্রতিদিন যাওয়া লাগে। তো ওই দিন আমি ঘরের দরজা দিয়ে আসলে সারাদিন ঘুমাইছিলাম, আমি যাই নাই। না না, ঠিক আছে, ওইটা বিষয় না, আপনি গেছেন না গেছেন আমি ওইটার জন্য জিজ্ঞাসা করতেছি না। আমি কইতেছি যে আপনি তো দেখছেন যে এই যে একটা আন্দোলন হইছে, আপনারা যারা অটো চালান তারা চাইতেছে যে এটা যাতে চালাইতে দেওয়া হয়, এই হইলো বিষয়টা, ঠিক আছে? তো এই জায়গায় আমি যদি একটু কাকা আপনার কাছে জিজ্ঞেস করি, এই যে অটোটা এখন যেভাবে চলতেছে, আপনার কি মনে হয় যে নিয়ম ছাড়া, আইন ছাড়া এইভাবে যদি চলে, এই জিনিসটা কি ঠিক হবে? যারা চালাইতেছে তাদের জন্য, আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য কোনটা ভালো হয় আপনার কি মনে হয়? সাধারণ মানুষের জন্য এই গাড়িটা বিপজ্জনক, ক্ষতিকারক, এটাই আমাদের ধারণা। কিসের জন্য ধারণা? কারণ মনে করেন আমাদের সারাদিন যদি 100 পায়ে রিক্সা বেরোই আর 1000 যদি অটো রিক্সা বেরোই, তো আমাদের 100 রিক্সার মধ্যে মনে করেন যদি আমরা একই রোডে চলি, তো আমাদের 10 টাকা কমে হবে না। কারণ 100 রিক্সা আর 1000 রিক্সা, কারণ ওই 100 রিক্সাই খুঁজবে বাদ, কারণ আমাদের এখন চাচ্ছে না মানুষ অটো রিক্সা চাই, তাড়াতাড়ি যাইতে পারে। ঠিক আছে, সেটা ঠিক আছে। তাইলে আপনি মনে করেন যে আপনি আমি সবাই মনে করেন যে আমরা যারা আছি বাংলাদেশের সবাই যদি যারা নাগরিক আছে, ঠিক আছে, সবারই এই বিষয়ে নিজের একটা মতামত আছে, কিন্তু আপনারা দুজন তো এই পেশার সাথেই জড়িত, তাই না? তাহলে সেই জায়গা থেকে আপনি যে রিক্সা চালান, আপনার কি মনে হয় এই রিক্সাটা থাকলে, কেমনে থাকলে, সরকার কি করলে, আপনার বিবেক বুদ্ধি কি কয় যে মানে কেমনে করলে ভালো হয়? এই গাড়িটা যদি যে সরকার এমন ভাবে সিস্টেম করে দেয় যে মেন রোড ছড়িয়ে দাও, পায়ের রিক্সার জন্য মেন রোড, কিন্তু পায়ের রিক্সাও তো সব মেইন রোডে উঠতে দেয় না। না, ভিআইপিতে মেন রোড যদি ভিআইপি, সেটা তো আমাদের যাওয়াই নিষেধ, সেটা তো যাই না। আর দ্বিতীয়, শ্যামলীর থেকে যে ওই যে গাছিয়া পর্যন্ত যে মেন রোডটা গেছে মোহাম্মদপুর হয়ে, এই রোডটা যদি ওরা ছেড়ে দেয়, কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের কোনো কমতি থাকে না। কিন্তু এই রোডে ওরা যে কোনো জায়গাতে গেলিয়ে ওরা আছে, এই জন্য আমাদের এখন আর ভাত নাই। মানে তাইলে কি আপনি কইতেছেন যে মেইন রোডে না উঠলে ভালো হয় নাকি? হ্যাঁ, আর তাইলে গলি মহল্লায় চালাইলে সেটা কেমনে কি করব? সেটা যদি গলি মহল্লায় চালাই, ওদের রুজিটা ঠিকছে হয়ে যাবে, আমাদের রুজিটা আমরা ঠিকছে পেয়ে যাব, কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই বলে আপনি মনে করেন, তাই না? এই বাচ্চু ভাই, তাহলে আপনি এই ব্যাপারে কি কইবেন? কাকা যে কইতেছে, আসলে কাকা তো বললো কাকার দিক দেয়া, আসলে সরকার যদি এটা অনুমতি দেয় লাইসেন্স সহকারে, তবে আমি মনে করি এটা সবার দিক থেকে ভালো। যেমন প্যাসেঞ্জারের দিক থেকেও ভালো, যারা ছোটোখাটো চাকরি বাকরি করে তাদের দিক থেকে আরও বেশি ভালো, আর আমাদের দিক থেকেও ভালো, আর আমার থেকে কাকার দিক থেকে আরও বেশি ভালো। কাকা এখন বৃদ্ধ বয়স, সারাটা জীবন কষ্ট করেছে, আর বৃদ্ধ বয়সেও প্যাডেল মারবে, সেটা ওটা ভাববার বিষয়। সরকার যদি লাইসেন্স সহকারে আমাদের চালানোর অনুমতি দেয়, যে ভিআইপি রোড ছাড়া যে তোমরা এভাবে গাড়ি চালাও, এবার দেখা যাচ্ছে যে কটা উল্টোপাল্টা চালাবে বা নিয়ম ছাড়া বাইরে চালাবে, তাদের একটা জরিমানা হবে, যেরকম মোটরসাইকেলের যে কাজে নিয়মে চলে এরকম নিয়ম। দেখা যাচ্ছে কাকা এখন বৃদ্ধ বয়সে কষ্ট করতেছে, এখন ওই মোটর গাড়ি চালালে তো এই কষ্টটা হবে না। যখন সরকার অনুমতি দেবে তখন মহাজন 10 জনের জায়গায় 20 জন হয়ে যাবে। এখন মনে করেন যারা ভাড়ায় গাড়ি চালায় 450 টাকা 400 টাকা এরকম জমা নেয়, যখন গাড়ি বেশি হবে তখন কিন্তু এই টাকাটা নিতে পারবে না। তখন একটা জিনিস আছে বাচ্চু ভাই, এই কথার মধ্যে মাঝখানে মনে হইলো, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক বিদ্যুৎ যায় বাংলাদেশের, এই যে চার্জগুলো যে দেন আপনারা, সব তো বৈধ লাইন না, তাই না? চার্জটা যে দেয়, আমি যতদূর জানি, আপনার জায়গার কথা কই না, মানে আপনারা তো আরো 10 জায়গায় যান, দেখেন, তাই না? এই জিনিসটা কি ঠিক? এইটা যে মনে করেন, আমি জানি না গ্যারেজ মালিক অথবা যে যেখানে করে, ঠিক আছে, এই জিনিসটা কি আপনারা কখনো কইছেন যে ভাই আপনি তো আমার কাছে টাকা নেন, তাইলে আপনি কেন ভাই অবৈধ লাইন দিয়ে আমারে? বৈধ আর অবৈধ পার্থক্যটা একটু বোঝালে ভালো হতো। মানে অবৈধ হইলো মনে করেন আরেকজনের লাইনটাই না, হ্যাঁ, এটা হলো নিজের বাড়ির লাইন না, ঠিক আছে, মানে এটার জন্য নেয় নাই বিদ্যুৎ অফিসের থেকে, এটা মনে করেন যে সে অবৈধভাবে কিছু টাকা পয়সা খাওয়ায় একটা
লাইন নিছে আর কি। জি ভাইজান, আপনি যেটা বললেন, আমি কম বেশি সব জায়গায় তো শহরে চলেছি বা অন্য সিটিতেও চালাইছি, তা আমার নজরে এরকম মিলিনি কোনো জায়গায়। আপনি পান নাই? আমি পাই নাই। আর আমি যেহেতু পাই নাই, তাহলে এটা আসলে যদি শহর হয় তো পুরো শহরটা তো আর একটুকুনি জায়গা না, বড় জায়গা, হয়তো পুরো ঢাকা শহর খুললে তো 2 জায়গায় হইতে পারে, সেটা আলাদা বিষয়। কাকা আপনি এই ব্যাপারে কোন তো আপনি কি পাইছেন কোথাও এরকম? আমার সামনে অনেক পড়েছে, কিন্তু আমরা তো এখানকার স্থানীয় না, আমরা বলতে গেলে আমাদের আপনি তো বিভিন্ন জায়গায় গেছেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রিক্সা চালাইছেন, বিভিন্ন জায়গায় দেখছেন, তাই না? এখন যে জায়গায় আছেন ওই জায়গায় নেই, আগেও তো বিভিন্ন জায়গায় চালাইছেন, ওই জায়গায় কি কোনো জায়গায় দেখছেন, বুঝতে পারছেন যে এই জায়গায় তো চোরাই লাইন? হ্যাঁ, অনেক জায়গায় দেখছি, কিন্তু দেখিও তো প্রতিবাদ করার জায়গা তো আমাদের না। কারণ কথায় বলে কি, জোরদার মূল্য তার। কারণ আমার এলাকায় আমার পাওয়ার আছে, কিন্তু ঢাকা শহরে আমি আসলে বিড়াল, যারা কুকুরে যে তাড়া করবে আমাদের দৌড়াইতে হবে, এটা নিয়ম একটা। এই জন্য আমরা ঢাকা সাতক্ষীরা থেকে ঢাকায় আইছি, আমাদের সবাই মনে করেন চাপে রাখে। চাপে কিরম, একদিন যদি 500 টাকা কামাই হলো না, আজকে আমরা যে পরিবেশে আছি তা আমাদের চলার দুষ্কর হয়ে যায়। অটো রিক্সা বৃদ্ধি হওয়ার কারণে এটা, কিন্তু এর আগে যখন প্রথম চালাইছি এই 4 বছরের ভিতরে 2 বছর শান্তি ছিলাম খুব। আর এই 2 বছরে একবার অশান্তি নেমে এসেছে আমাদের জীবনে। যেমন ধরেন, প্রথম আইছি 8 ঘন্টা ডিউটি করি, সেই সময় থেকেই প্রথম আইছি যে 8 ঘন্টা ডিউটি করে 800 টাকা পাইছি, 1000 টাকা পাইছি, মনে খুশি হয়েছে, শান্তি পাইছি, বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি শান্তি পরিবেশ বজায় রাখতে পারি। আচ্ছা কাকা, এই যে বিষয়টা, এই যে এখন যে অটো রিক্সা যারা চালান, ওনারা যে আন্দোলন করতেছে, কইতেছে সরকারের যে অনুমতি দিতে, যাতে এটা বৈধ কইরা দেয়, যাতে ওনারা চালাইতে পারে, হ্যাঁ, যাতে কোনো সমস্যা নয়, আপনি এই ব্যাপারে কি মনে করেন যে এটা বৈধ করে দেওয়া উচিত? বৈধ করুক বা না করি এটা তো আমার তো দেখার বিষয় না। এটা ধরেন আমার সাথে মাথা আরো 10 জনের বেশি মূল্যায়ন আছে। আপনি কি মনে করেন? আমার মূল্যায়ন করা যে এদের একটা পথ খুঁজে দেওয়া, যেন মেন রোডটা বাদে এরা সাইডে যদি চলে আমাদের কোনো আর আপত্তি থাকে না। মেন হচ্ছে আমাদের রুজিটা মেরে দিতে আমাদের মেন। আরে যে জোরে জোরে যে চালায় বিভিন্ন জায়গায়, এটা বিপদ লাগে, এটা বিপদ লাগে। সেগুলোর জন্য আইনের ব্যবস্থা যেন করা হয়, যে রং গাড়ি চালাবে তার গাড়ি আটকায় রাখুক, কিংবা জরিমানা হোক, মানে এটা নিয়মের মধ্যে আনুক। এই নিয়মটা তো নাই বাংলাদেশে। মানে নিয়ম আপনি যেটা কইতে চাইতেছেন, তাইলে আমি আপনাদের কই, আপনি আমারে বুঝাই দিয়েন যে এটা নিয়মের মধ্যে আইনা এরা চালাক, তাই না? এই তো বিষয়টা। হ্যাঁ বাচ্চু ভাই, তাহলে আপনি এই যে কাকা যেরকম কইতেছে, আপনি এই ব্যাপারে কি বলবেন যে এই যে মানে একটা নিয়ম কইরা দিয়া, তাই না? আপনি একমত। হ্যাঁ হ্যাঁ, বলেন। ওটা আমারও একমত। বা আমি কেন সবার দিক থেকে ভালো, নিয়মের ভিতর চালাইলে সবাই ভালো থাকবো। এটা প্রশাসন যদি এটা আমাদের খেয়াল করে, তাহলে আমিও ইচ্ছা করলে আর নিয়মের বাইরে যাইতে পারবো না। বা আমার আর এক ভাই, সে দেখাচ্ছে দুষ্ট, সেও নিয়মের বাইরে যাইতে পারবে না। যদি যাইতে চাই তাহলে তার জন্য সাজা আছে, জরিমানা আছে। এরকম যদি একটু নিয়ম চালু হয় তাহলে সবার দিক থেকে ভালো। কিন্তু এই যে আন্দোলন বিক্ষোভ যদি করা হয়, হ্যাঁ, যেভাবে করা হইতেছে, এইভাবে না কইরা আপনি কি মনে করেন যে রাস্তাঘাট আটকায়া বিক্ষোভ টিক্ষোভ না কইরা, হ্যাঁ, যে কোনো ইয়েতে দাবি দেওয়াতেই এটা যদি একটু সুন্দর করে লেখা টেখা জায়গা মতো নিয়ে যাওয়া হয়, সেটা ভালো হয় না? মানুষের দুর্ভোগটা কমে না? ভাই আপনি কোনো ঝঞ্ঝাট ঝামেলা না করে নিরাপদ মীমাংসাটা দিয়ে মীমাংসা করে দেওয়াটাই উত্তম। হ্যাঁ, আপনি যেটা বললেন আর কি, আমার বয়স 28 থেকে 29 বছর, তবে আমি আজ পর্যন্ত দেখি নাই যে গরিবের ভালো কখনো কোনো সরকার আইসে যে দেখছে যে এই গরিবের জন্যই এই জিনিসটা করলাম। যে সরকারই আসুক না কেন, কোনো সরকার আজ পর্যন্ত গরিবের পেটে লাথি মারা ছাড়া আমি দেখি না যে গরিবের জন্য এই সুবিধাটা আইস। এই যে বিক্ষোভ মিছিল করেও তো মনে করেন এত কিছু করেও তা তো ফল পাচ্ছি না। আর আপনি বলতে চাচ্ছেন যে এই সমস্ত না করে তো একদম অসম্ভব। মানে আমি তো মূর্খ মানুষ, মেলা লেখাপড়া জানি না, বা আপনার কিভাবে বিষয়টা বোঝাবো আমার সে জানা নেই। তবে আমি মনে করি না যে এটা মেনে নেবে। তবে এখন বর্তমান যারা আছেন ছাত্ররা, আমাদের ভাইরা বা আমাদের পরিবারের যারা আছেন, আর বর্তমান সরকার যিনি আছেন, ইনারা যদি গরিবের দিকে একটু নেক নজর করেন বা এটা বিবেচনা করেন যে আসলে এটা গরিব কিছু, আমাদের গ্যারেজে অন্তত 3 জন ছাত্র আছে, ওনারা পড়াশুনো করেন, কেউ নাইটে চুরি করে চালায়, কেউ দিনের বেলাও চালায়, পড়াশুনোর ফাঁকে এই কাজটা করেন। আমি বলি যে এত কষ্ট কেন করেন? তা কয় ভাই বাড়ির দিক থেকে টাকা পয়সা দেবে তেমন লাইন নেই,
নিজে পরিশ্রম করে এই পড়াশোনাটা চালাচ্ছি। যদি এই পরিশ্রমটা না করি তাহলে আমার পড়াশোনা ওইখানে বন্ধ থেকে যায়। বুঝতে পারছি, মানে পড়ালেখা করতেছে পাশাপাশি অটো চালাইতেছে, অনেকে অটো আছে, আপনি যেটা বলতে চাইতেছেন বাচ্চু ভাই। বুঝতে পারছি বাচ্চু ভাই, ধন্যবাদ। আমি একটু কামরুল কাকা আপনার কাছে আছি, আমরা শেষ করব অনুষ্ঠান শেষের দিকে, বুঝছেন সময় নাই। আপনি যদি আপনার মতো করে একটু 30 সেকেন্ডের মধ্যে কিছু কইতে চান এই ব্যাপারে, যে আসলে এই যে অটো রিকশা অথবা আপনাদের কি কি সুবিধা সমস্যা, সরকারের কাছে যদি কিছু বলতে চান, অথবা যারা এই জিনিসটা দেখবে তাদের জন্য যদি কিছু বলতে চান। আমাদের এই যে পায়ের রিক্সাটা যেন শুনতেছি যে উঠে যাবে, পায়ের রিক্সা তো উঠবে না। আমরা যতকাল পায়ের রিক্সা জন্মের থেকে দেখতেছি আর যতকাল বেশি থাকবো এতকাল দেখবো। দ্বিতীয়ত আমাদের এই রোডের নিয়ম শৃঙ্খলা কিছু নাই। এই যে লেগুনা মোহাম্মদপুর থেকে আসে, আবার ঢাকার ঢালের থেকে আসে, দুই দিকের থেকে শ্যামলী লেগুনারগুলো আসে। এই লেগুনার কোনো নিয়ম নীতি নাই, এরা যে কোনো জায়গায় রাখে, মাঝখানে রাখে বাসের মতন। আর এদের যদি একটা লাইন গাছের রাখা হয়। বুঝতে পারছি, আমাকে সময় শেষ, বুঝছেন, পরে আরেকদিন আবার এগুলো নিয়ে হয়তো আলোচনা করবো নি। এখন যেটা হলো যে শেষ কথা যেটা হইলো, আমি যেটা আপনাদের দুজনের সাথে কথা বলে বুঝতে পারলাম যে বিষয় হইলো আপনি প্যাডেল রিক্সা চালান, কিন্তু আপনিও অটো রিক্সা আসলে বন্ধ এটা চাইতেছেন না, এই তো। আর বিষয়টা হলো যে একটা নিয়মের মধ্যে যদি আনে, যে সরকার একটা নিয়ম করে দেখ যে এই রাস্তায় যাওয়া যাবে না, যেমনটা বলা হচ্ছে ফ্লাইওভারে যাওয়া যাবে না, তাই না? তারপরে হইলো এইটার আরো অনেক দিক আছে, ওই দিকগুলো নিয়ে আপনাদের সাথে এখন আলাপ করলাম না, আমরা আসলে আলোচনা করলাম আপনাদের বিষয়টা বোঝার জন্য আর কি, দর্শকের সামনে তুলে ধরার জন্য, ঠিক আছে? তো ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পাইছি, আপনাদের ধন্যবাদ। বাচ্চু ভাই আপনারও ধন্যবাদ, কামরুল কাকা আপনারও ধন্যবাদ, আজকে আমাদের সাথে এই যে এখানে সময় দিলেন আপনাদের এই কাজের মাঝখানে, অনেক ধন্যবাদ আপনাদের দুজনরে। হ্যাঁ দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।